আসফার মাথা তুলে তাকায় চেরির দিকে। আসফারের এই অবস্থা দেখে চেরির বুকের ভেতরে ঝড় উঠতে থাকে। আসফারের দৃষ্টিতে সে একই সাথে দুটো বিপরীত পৃথিবী দেখে। একটিতে সে যেন গর্জন করে হুঁশিয়ারি দিচ্ছে, আমার থেকে দূরে যাওয়ার ভুল করিস না রেড ওয়াইন, তার ফল খুবই ভয়ানক হবে। আর অন্যটিতে একজন অসহায় ক্ষতবিক্ষত পুরুষ নিঃশব্দ মিনতির মতো তাকিয়ে আছে। আমাকে ছেড়ে যেও না, তুমি ছাড়া আমি সত্যিই একা। এই অসহ্য টানাপড়নে চেরির চিন্তাকে অচল করে দেয়। তার খালি মাথায় শুধু প্রতিধ্বনি, কি হচ্ছে, কি করা উচিত, কোথায় যাওয়া দরকার। কিন্তু মিলি দেরি করে না। সার্বিক বিশৃঙ্খলার মাঝে ওর মাথা শীতল, কণ্ঠ দৃঢ়, হাত ইস্পাত। সে চেরির কবজি শক্ত করে ধরে। চলো বলে। চেরি মিনিয়ে সঙ্গে ছুটে, তবুও তার ঘাড় ঘুরে থাকে, দৃষ্টি সরে না আসফারের উপর থেকে। মর্নভিল থেকে বেরোনোর পথে তারা নিঃশ্বাস ফেলার সময়ও পায় না। প্রাচীরের সামনে দাঁড়ানো গার্ডদের দিকে মিলি পাল্টা গুলি ছুড়ে পথ খোলে। আর চেরিকে টেনে দিয়ে ছুটতে ছুটতে শেষমেশ ছিঁড়ে বেরিয়ে আসে এজদানের সীমানার বাইরে। বাইরে আগে থেকে অপেক্ষা করছিল ইলহাম আর রোনাক। পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী মিলি আর চেরিকে দেখা মাত্রই রোহান গাড়ির দরজা টেনে খুলে দেয়। মিলি ধাক্কা দিয়ে চেরিকে ইলহামের হাতে তুলে দেয়। ব্যাক সিটে ঠাঁই করে দেয়া হয় তাকে। তারপর মিলির একবার পেছনের দিকে তাকিয়ে বলে, রোনাক, আমাকে ড্রাইভ করতে দিন। রোনাক থামে, একবার মিলির দিকে তাকায়, কিছু বলে না। পাশের সিটে গিয়ে বসে পড়ে। এতদিনই সেইটুকুতেই স্পষ্ট সে বুঝে গেছে মিধি অন্য কোনো সাধারণ মানুষের বা মেয়ের মতো নয়, সে প্রশিক্ষিত। এদিকে এত ধকল, শরীরের ক্লান্তি, মনের দোটানা আর অস্থিরতায় মিলিয়ে চেরির ভেতরটা আর চাপ সামলাতে পারল না। সে ভারসাম্য হারিয়ে ইলহামের গায়ে হেলে পড়ে। ইলহাম এক মুহূর্তে চেরি দেরি না করে দুই হাত দিয়ে শক্ত করে তাকে জড়িয়ে ধরে। উষ্ণ মুখের আড়ালে চেরিকে লুকিয়ে ফেলে, যেন বাইরের পৃথিবী থেকে আড়াল করে রাখছে। সে জানে এখন চেরির মাথা ঠিকভাবে কাজ করছে না। মনে আছে ঝড়, চোখে আছে ভয়ের ছায়া। আর চেরির ভেতর থেকে যে কতটা নাজুক তা সে অন্য কারোর চেয়ে ভালোই জানে। তার বোনটা, যাকে সে বুকের ভেতরে আগুনের মতো আগলে বড় করেছে, আজ আবার তার কাঁধে ভর খুঁজছে। ইলহাম আরো শক্ত করে চেরিকে আঁকড়ে ধরে, বুকের ধুকপুকানি দিয়ে নীরবেই যেন প্রতিশ্রুতি জানায়। চেরি চলে যাওয়ার পথ আলো হারিয়ে গেছে। দরজার সামনে রক্ত ভেজা বুক নিয়ে দাঁড়ালো আসফার। নিজের ক্ষত ভুলে গর্জে ওঠে। কায়ান শেরাফ। তার হুঙ্কারে থমকে যায় আগুনের শব্দ। ধোঁয়ায় ভরা হলের ভিতরে যেটুকু গুঞ্জন ছিল তাও নিভে যায়। আগুনের শেষ ঝিলিক নাচছে ঝলমলে স্যান্ডেলিয়ারের কাছে। আগুন নিভে গেছে প্রায়। সব ফেলে কায়ান শেরাফ ছুটে আসে, জুতার শব্দ যেন গুলির প্রতিধ্বনি। আসফার রাগে তপত চোখে তুলে তাকায়। বুকের গুলি লাগে, রক্তের ঢেউ নামছে, তবুও গলার স্পটটা ফেটে বলে, Why did this happen? Even though security was your responsibility. কথা শেষ হতেই তার শ্বাস গাঢ় ও ভারী হয়ে আসে, বুকের ক্ষতে কাঁপছে। তবু অধরা দমনে ঠোঁট টেনে বলে, এর শাস্তি তুমি পরে পাবে। তাড়াতাড়ি গাড়ি বের করো, চেরিকে আমার চাই। তার কণ্ঠে দুঃস্বপ্নের হুঁশিয়ারি। কায়ান শেরাফ কোনো ভয় পায় না, বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখায় না। সেও চায় চেরি এখন না আসুক, শুধু এক সেকেন্ড বুকের গভীরে শ্বাস টানে আর শান্ত হিসেবি স্বরে বলে, সরি মাস্টার, কিন্তু আগে হসপিটালে যাওয়া প্রয়োজন। আসফারের শ্বাস আটকে আসে, শরীর টলছে, তবু চোখে আগুন জ্বলছে দাও দাও করে। সমস্ত অস্তিত্বে একটা স্পন্দন করছে চেরি। এই নামটা যেন আসফারের রক্ত ধরে রেখেছে। যদি আজও সে নিজে ড্রাইভ করতে পারত, যদি সেই দিনের ধ্বংসস্তূপ, রক্ত আর চিৎকারে তার মানসিকতা ভেঙে না যেত, তাহলে কাউকে আদেশ দিতে হতো না। কিন্তু তার পোস্ট ট্রমাটিক ড্রাইভিং ফোবিয়া তাকে স্টিয়ারিংয়ে বসতে দেয় না। আর সেই দুর্বলতাই এখন তাকে পুড়িয়ে দিচ্ছে। রাগে, ব্যথায়, অসহায়ত্বে কণ্ঠ ভেঙে চিৎকার ফিরে বেড়ায়, তোর থেকে আমি পরামর্শ চেয়েছি, বাস্টার্ড। এই প্রথম আসফার কায়ান শেরাফের সাথে এই ভাষায় কথা বলেছে। শব্দটা হলে ছুরি করে আঘাত করে। গার্ডরা মাথা নিচু করে, কেউ সাহস করে না নিঃশ্বাস ফেলারও। কায়ান শেরাফ আর এক মুহূর্ত নেয় না, দ্রুত ঘুরে গ্যারেজের দিকে দৌড় দেয়। আসফার ধীরে ধীরে তার পেছনে এগোয়, রক্তের চিহ্ন ফেলে। প্রতিটি পদক্ষেপ যেন শরীর ছিঁড়ে যাচ্ছে। গ্যারেজে পৌঁছাতেই কায়ান শেরাফের গাড়ির ইঞ্জিন গর্জে জীবন্ত হলো। আসফার গাড়ির কাছে এসে দাঁড়াতে চাইল, কিন্তু তার হাঁটু ভেঙে আসে। শরীরে এক পাশ ঝুঁকে গাড়ির দরজায় হেলে পড়ে।
গাড়ির কাছে তার হাত থেকে গড়ানো রক্ত লাল হয়ে যাচ্ছে। দরজার উপরে, কাচের উপরে তার আঙ্গুলের দাগ যেন সই করে দিচ্ছে মৃত্যু আর দাবির মধ্যে। সে বড় বড় শ্বাস নেয়, কিন্তু তা বাতাস নয়, দহন আর ব্যথায় তলোয়ার। চোখ ঝাপসা হয়ে আসে, চোখ কপালে লেগে গেছে ঠিক, তবুও দাঁত চেপে গাড়িতে ঠেসে দিয়েছে, ডোরে ওপেন করে নিজেরে ঠেলে ভেতরে ঢোকায়। শরীরের ভার ছিটকে পড়ে সিটে। সে থরথর করে শ্বাস নিতে থাকে, হাঁপানি রোগীর মতো, যেন প্রতিটা শ্বাস আরেকটা ক্ষত খুলে দিচ্ছে। গাড়ির ভেতরটা লাল হয়ে ওঠে তার উপস্থিতিতে। তার রক্তে কেউ এগিয়ে এসে সাহায্য করতে সাহস করে না, কারণ আসফার ইসলামকে স্পর্শ করার অনুমতি কোনো মানুষ পায় না। তার রক্তের মালিকও সে নিজেই। কায়ান সেরাফ স্টিয়ারিং ধরে একবার রিয়ার ভিউ মিররে তাকায়। সেখানে কি আছে, এক পশু না এক আহত মানুষ? সে বোঝে না। তারপরে পা অ্যাক্সিলারেটরে চাপে, গাড়ি গর্জে ওঠে। রাতের ছিঁড়ে তারা দুইজনে ছুটে যায় চেরির পেছনে। মিলি স্টিয়ারিং শক্ত করে ধরে গতি বাড়াতে লাগলো। একটির পর একটি গাড়ি ওভারটেক করে সে রাস্তা ফাঁকা করে দিচ্ছে। তার গাড়ির পেছনে বজ্রগতিতে ছুটছে আজফারের লাল রেঞ্জ রোভার গাড়িটি, কায়ান সেরাফ ড্রাইভিংয়ে। পেছনের সিটে অচেতন প্রায় আসফার। আসফার সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। রক্তে ভেজা শার্ট বুকের কাছে আঠার মতো লেগে আছে। কায়ান যত স্পিড বাড়ায়, মিলি ততই তাকে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে। হঠাৎই একটি বিশাল ট্রাক সামনে এসে পথ আটকে দেয়। সেই সুযোগে মিলি চাকা ঘুরিয়ে গাড়িকে সরু রাস্তায় ঢুকিয়ে দেয়, এমন দ্রুততায় যে কায়ানের চোখেই ধরা পড়ে না। কায়ান সেরাফ মরিয়া হয়ে চারপাশে তাকায়। পথ ফাঁকা, মিলির গাড়ির কোনো চিহ্ন নেই। বাধ্য হয়ে সে গতি কমিয়ে ফেলল। সে পেছনের সিটে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, মাস্টার, গাড়িটা আর দেখা যাচ্ছে না। আমরা গাড়ি হারিয়ে ফেলেছি। অর্ধচেতন আজফার ধীরে চোখ খুলল। তার দৃষ্টি জ্বলছে ব্যথায়, রাগে, ভয়ে, আড়ালে লুকোনো এক অদ্ভুত আকর্ষণে। গভীর ভাঙা গলায় সে বলল, Even if I die, Jerry will be kept in Monvale as a prisoner of Asfar Istan. একথা বলেই তার বুক ভারী হয়ে আসে, শ্বাস ধীর হয়ে ওঠে, চোখ থেকে আসে অন্ধকারে। আর আসফার অবচেতন আর আলোড়নে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু বুকের গভীরে প্রতিজ্ঞা তীক্ষ্ণ করে জ্বলতে থাকে। এখন সময় সকাল 8টা। এখন সে ঢাকা এভারকেয়ার হাসপাতালে, আইসিইউয়ে ঠান্ডা আলোয় ধোয়া কক্ষে সাদা চাদরে ঢাকা বেডে শুয়ে আছে আসফার ইসলাম। প্রায় 7 ঘন্টা অতিবাহিত হয়েছে, তবুও জ্ঞান এখনও ফিরে আসেনি। রাতে দীর্ঘ 4 ঘন্টা তিনজনই দক্ষ ডাক্তার মিলে আসফারের জটিল অপারেশন সম্পন্ন করেছে। এরপর তাকে আইসিইউতে 24 ঘন্টা ধরে নজরদারিতে রাখা হয়েছে। এই সময়ের মধ্যে জ্ঞান ফিরলেও ঝুঁকি পুরোপুরি কাটেনি। কিছু টেস্ট করে তারপরে ঠিক করে বলতে পারবেন তারা। তার দেহে হাসপাতালের পাতলা রোগীর পোশাক, বুকের অংশ উন্মুক্ত, বুক জুড়ে ছড়ানো মনিটরিং, তার প্রতিটি তার যেন তার জীবনের সঙ্গে সরাসরি যুক্ত, শেষ আশা হিসেবে। আসফারের নাক মুখে অক্সিজেন মাস্ক, এবং সে ধীরে ধীরে শ্বাস টানছে, যেন প্রতিটা নিঃশ্বাসের জন্য যুদ্ধ করছে। চিকিৎসা দেরি তার অবস্থাকে আরও জটিল করেছে। বাম হাতে স্যালাইন, ডান হাতে রক্ত প্রবাহিত। অতিরিক্ত রক্ত বের হওয়ার জন্য 2টি রক্তের ব্যাগও ব্যবহার করা হয়েছে। ও নেগেটিভ রক্ত জোগাড় করতেও যথেষ্ট সংগ্রাম করতে হয়েছে কায়ান সেরাফকে। আর শুরুতেই আসফারের শরীরের প্রথম কয়েক মিনিট রক্ত গ্রহণ করেনি। বুকের ওপরে বসানো সেন্সরগুলো এবং পাশে দাঁড়ানো মনিটর, যার গ্রাফ নেমে চলে যাচ্ছে, তার দুর্বলতার নিঃশব্দ প্রমাণ। চোখ দুটি বন্ধ, তবুও মুখে যেন অদ্ভুত এক শান্তির ছাপ। চুলগুলো এলোমেলো, আজ আগের মতো গোছানো নয়, ক্লান্ত, নিস্তেজ, কিন্তু সে এখনো হার মানেনি। পাতলা চাদর দিয়ে শরীর ঢাকা, পুরো আইসিইউয়ের পরিবেশে নীরবতা নেমে এসেছে, যা ভাঙে শুধু যন্ত্রের নিয়মিত বিপ বিপ শব্দে আর স্যালাইনের ফোঁটা পড়ার শব্দে। ডক্টররা কিছুক্ষণ পর পর তার অবস্থার পরীক্ষা করে যাচ্ছেন। আইসিইউয়ের বাইরে কায়ান সেরাফ নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার মধ্যে না আছে কোনো আফসোস, না আছে কোনো কষ্ট। এলারাও পাশে আছে। ডক্টর হওয়ার সুবাদে সে সঙ্গে সঙ্গে আসফারের দিকে তাকিয়ে যাচ্ছে, তাকে খেয়াল রাখছে। পুরো হসপিটাল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আসফারের কার্ড, যারা আইসিইউয়ের দিকে এই দিকটায় কাউকে আসতে দিচ্ছে না, কারণ এই সময় আসফার ইসদানের যে কোনো শত্রু খুব সহজেই তাকে মেরে ফেলতে পারে, আর এমন সুযোগ তারা হাতছাড়া করবে না। উটকুটে অন্ধকারে মোড়ানো একটি ঘরে দাঁড়িয়ে আছে চেরি।
এমন অন্ধকার যেন হাত বাড়ালে নিজের আঙ্গুল দেখা যায় না। শরীর তার নিংড়ে কাঁপছে ভয়ে, শীতে, অনিশ্চয়তায়। বন্ধ ঘর, তবু কোথা থেকে যেন হিমশীতল বাতাস ভেসে এসে তার হাত পা অবশ করে দিচ্ছে বারবার। চেরি ঘরের চারিদিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে ডাকলো, ইসদান, কোথায় আপনি? আমার খুব ভয় করছে ইসদান। শুনতে পারছেন আমায় ইসদান? এমন বিপদে পড়ে চেরি শুধুই আসফারের কথা মনে পড়ছে। প্রথমে কান্না আটকে রাখতে চাইল, কিন্তু অচেনা ভয়ের ভারে নিজেকে সামলাতে পারল না সে। আবারও ডাকলো, আরেকবার, আরও জোরে, আরও অসহায় ভঙ্গিতে। কারগুড়ি অন্ধকারে নিজের অস্তিত্বের সাথে মিশে যাওয়া মানুষটিকে খুঁজে বেড়ালো। আর যখন কোথাও কাউকে না পেল, তার দুই মুখে চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। ঠিক তখনই শুনতে পেল রেড ওয়াইন। আসফারের পরিচিত গভীর ঠান্ডা কণ্ঠ মাথার ভেতরে ছুরির মতো বিঁধে এলো। চেরি থেমে গেল, মুখ থেকে হাত সরিয়ে তীক্ষ্ণভাবে শব্দের দিকটায় অনুসরণ করলো। দূরে অল্প আলোয় ধোঁয়াটে ছায়া থেকে ধীরে ধীরে ভেসে উঠছে আসফারের মুখ। অন্ধকারের মতো জলজল করছে যাতে সোনালি চোখ। তাকে দেখা মাত্রই চেরির বুক হালকা হয়ে গেল। সব ভয় দমে গেল এক মুহূর্তে। সে বড় বড় পা ফেলে ছুটে গেল আসফারের দিকে, কিন্তু ঠিক যখন ছুটে যাচ্ছে আসফার পিছিয়ে গেল, ধীরে নয় তীব্র গতিতে। চেরির হাত শূন্যেই থেমে গেল। হতভম্ব হয়ে জমে গেল সে। চোখ তুলে তাকাতে আসফারের মুখে ফেটে পড়ল একটা অদ্ভুত অচেনা বিষ দাঁত বের করা হাসি। সে হাসির শব্দ চেরির শরীর কাঁপিয়ে তুলল। ভালোবাসা নয়, হুমকিও নয়, তাচ্ছিলের মতো, যেন তাকে মাটির নিচে মারিয়ে দেওয়ার হাসি। চেরির চোখ ভরে এলো পানিতে। ভাঙা অবিশ্বাসী দৃষ্টিতে তাকিয়ে রইল সে। আর ঠিক তখনই আসফার হাসি থামিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, শুনতে চেয়েছো আমায়? আসফারের কণ্ঠ এবার আরো ধারালো, আরো তাচ্ছিল্যে মিশিয়ে বলে, কিন্তু কিভাবে ছোঁবে? তুমি তো আমাকে মারার জন্য ফেলে এসেছো সেখানে রক্তাক্ত অবস্থায়। ভুলে গেছো এত তাড়াতাড়ি? চেরির শরীর ঠিক সেখানেই জমে গেল। হঠাৎই চোখে পড়ল আসফারের সাদা শার্ট গলায়, বুকে রক্তে ঢেকে লাল হয়ে আছে, এখনো তাজা রক্ত ঝরছে। চেরি আতঙ্কে দুপা পিছিয়ে গেল, ক্লান্ত গলায় বলে উঠল, আমি কিছু করিনি, আমি আপনাকে মারিনি। আসফার হেসে উঠল, একটু ফাটল ধরা, দেশাগ্রস্ত একটা হাসি। সে ধীরে ধীরে চেরির দিকে এগিয়ে আসতে লাগলো, পা ভারীভাবে ফেলে ফেলে। তার প্রতিটা পদক্ষেপ অন্ধকারকে কেঁপে তুলছে। চোখে ঠান্ডা আগুন ধরিয়ে এসে বলল, তুমি মারোনি ঠিক, কিন্তু মরতে ফেলে তো গেছো। একটা কুকুরকেও ওভাবে ফেলে আসে না মানুষ। চেরি নিঃশ্বাস নিলেও ফুসফুসে যেন বাতাস যাচ্ছে না, জোর করেও শ্বাস নিতে পারছে না। তার শরীর কাঁপছে। আসফার থামল না, তার স্বর বিষের মতো কর্কশ। সে দাঁতে দাঁত চেপে বলল, আমি না হয় হৃদয়হীন, নিষ্ঠুর, জানোয়ার, কিন্তু তুমি আমার থেকেও তো বড় নিষ্ঠুর বেরোলে। যার বুকে মাথা রেখে ঘুমাও, তার বুক ছেড়ে রক্তে ভেজা অবস্থায় দেখেও তোমার হৃদয় কাঁপলো না? কতগুলো ছুরির মতো বুকে গেঁথে গেল চেরির বুকে। কেউ যেন তার কানে গরম সীসা ঢেলে দিয়েছে এমন। এবার সে চেরির একেবারে কাছে। শ্বাস দুটো এমন গরম যেন আগুন ছুঁয়ে দিচ্ছে গাল। চেরি কাঁপছে, মাথা নাড়ছে অনবরত, বলছে, না না, আমি করিনি। আসফার আবারও হাসলো, এবারও বিষাক্তভাবে, যেন ভাঙা মানসিকতার প্রত্যেকটা সুর বেরিয়ে আসছে হাসির সাথে। সে মাথা নিচু করেই চেরির কানের কাছে ফিসফিস করে বলল, একবার নিচে হাতের দিকে তাকাও রেড ওয়াইন। একটু থেকে কণ্ঠে শ্লেষ, আগুন, ব্যথা সব একসাথে মিশিয়ে বলে, দেখো, ওতেও রক্ত লেগে আছে, জানোয়ারের রক্ত, আসফার ইস্তানের রক্ত। আজ থেকে তুমিও খুনি। চেরি কাপা হাতে নিজের হাতের দিকে তাকালো, আর দেখলো তার সব আঙ্গুলে, তালুতে, কবজিতে ঠাসা গাঢ় লাল রং। এক মুহূর্তেই নিঃশ্বাস বুকে আটকে গেল। ভয় আগুন মাথা থেকে পা পর্যন্ত নেমে গেল। না। চেরি হাউমাউ করে চিৎকার করে উঠল, আর ঠিক সেখানেই ঘুম থেকে লাফিয়ে উঠল। জানলা দিয়ে ঘরের আলো ম্লান প্রবেশ করছে, তার শরীর ঘামে ভিজে টপটপ করছে, চোখ দুটো জলে ভরা। চেরি হাঁপাচ্ছে, যেন দৌড়ে এসেছে কোথাও থেকে। সে হাঁপাতে হাঁপাতে নিজের হাত চোখের সামনেই মেলে ধরল, উল্টে পাল্টে কাঁপতে থাকা আঙুল স্পর্শ করলো। কিছু নেই, শুধু তার নিজের দেহের ক্ষুদ্র কম্পন। ওই পর্যন্তই। কিন্তু চেরির বুকের ভেতরে এখনো বাজছে আসফারের বলা কথাগুলো। তুমি আমাকে মরতে ফেলে গেছো। একটা কুকুরকে ওভাবে ফেলে আসে না মানুষ। তুমি আমার থেকেও বড় নিষ্ঠুর। শেখবাড়ির বিশাল ড্রয়িং রুমে মিলি, ইলহাম, রোনাক আর রিজভি শেখ গভীর মুখে বসে আলোচনা করছিল। ঠিক তখনই উপরের দিক থেকে একটি ছিঁড়ে যাওয়া চিৎকার ভেসে এলো। জেরি!
নামটা বিড়বিড় করে উচ্চারণ করে আর এক মুহূর্ত দেরি করলো না ইলহাম। সোফা থেকে উঠেই সে ছুটল সিঁড়ির দিকে। তার ঠিক পিছনেই দৌড়ে আসলো রোনাক, মিলি এবং রিজভি শেখ। রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই সবাই থমকে দাঁড়ালো। চেরি বিছানার উপরে অস্থির হয়ে বসে আছে, নিজের দুই হাত উল্টে পাল্টে বারবার দেখছে। কাঁপা কাঁপা শ্বাস, ভেজা চোখ, কম্পমান শরীরে ছটফট করছে। এক মুহূর্তের জন্য ঘর জুড়ে যেন দম বন্ধ হয়ে গেল। ইলহাম আর সহ্য করতে পারল না, দৌড়ে গিয়ে চেরিকে শক্ত করে জড়িয়ে ধরল। তার মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলল, কি হয়েছে পাখি? ভয় পেয়ে গেছিস? কোথায় ব্যথা পেয়েছিস? ভাইকে বল কি হয়েছে। চেরি কাঁপা চোখ তুলে ইলহামের দিকে তাকালো। তার কণ্ঠ এখনো শুকনো, ভাঙা সুরে বললে, ভাই ইলহাম নিচে তাকালো তার হাতের দিকে, তাকে শক্ত করে শান্ত করে বলল, কোথায় ভাই আমি তাকে মারিনি। ইলহাম থমকালো, চোখ কুচকে হালকা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কাকে? চেরি কিছু বলার আগেই রোনাক বেড সাইড টেবিল থেকে এক গ্লাস পানি হাতে বাড়িয়ে দিয়ে বলল, আগে পানি খেয়ে নাও, চেরি ব্লু জাম। ইলহাম গ্লাসটা নিয়ে নিজেই চেরি ঠুটে ধরল। চেরি কয়েক ঢোক পানির সাথে আতঙ্কটুকুও গিলে খেলো। ইলহাম এবার শান্তভাবে বলল, এখন বল কি দেখছিস? খারাপ স্বপ্ন দেখেছি ভাই। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর হঠাৎই বিস্ফোরণের মতো সে জিজ্ঞেস করলো, আমি কোথায় এখন? তুমি এখানে এলে কোথা থেকে? আমি তো আমি তো আজফার ইজদানের ভিলায় ছিলাম। এবার মিলি এগিয়ে এলো, গলার স্বর দৃঢ় কিন্তু চোখে কোমলতা নিয়ে বলে, তুমি এখন শেখ বাড়িতে, নিজের বাড়িতে, নিজেদের মাঝে। চেরি মিলির দিকে তাকাতেই এক পলকেই জমে গেল। রাতেও এই মেয়েটার মুখই সে দেখেছিল, তবে আসফারকে গুলি লাগাতে দেখে আতঙ্কে মস্তিষ্ক অচল হয়ে পড়েছিল। তবে এখন সে মিলির মুখ, কপাল, চোখ, ঠোঁট, মুখের গড়ন সব যেন তার নিজেরই প্রতিফলন। চেরি বিস্ময়ে শ্বাস আটকে বলে, কে তুমি? তোমার মুখ আমার মতো। আর কিছু বলতে না দিয়ে মিলি সোজা কঠোর কণ্ঠে বলে, আমি মিলি শেখ, রিজভি শেখ ও চিত্রা শেখের কন্যা। আর এক মুহূর্ত থামলো, ঘরের নিস্তব্ধতা শ্বাস গুনল, অতঃপর বলে, আর তুমি আমার যমজ বোন মিলি শেখ, বা বলতে পারি চেরি শেখ। শব্দ দুটো যেন বিদ্যুৎ চমকের মতো চেরির বুকের ভেতরে আঘাত করতে লাগলো। যমজ বোন মানে কি? আর সবকিছু বদলে গেল এক নিঃশ্বাসেই। মানে কি? কি বলতে চাইছো? কেউ তার কথার উত্তর করার আগেই পেছন থেকে রিজভি শেখ বলে উঠলেন, সব কথা পরে হবে, আগে ফ্রেশ হয়ে সবাই ব্রেকফাস্ট করে নাও। চেরি রিজভি শেখের দিকে তাকিয়ে থমকে যায়। এই মুখটা সে আগেও দেখেছে, কিন্তু কোথায়? মস্তিষ্কে একটু চাপ দিতেই চেরির মনে পড়ে যায় সেদিন আসফারের আলমারি থেকে পাওয়া ছবিতে একটা ছবি। এই মানুষটারই তো ছিল। চেরি আস্তে ধীরে বিছানা ছেড়ে উঠে বলে, কে আপনি? আজফার ইজদানের সাথে আপনার কি সম্পর্ক? আমি তার আলমারিতে আপনার ছবি দেখেছিলাম। আসফারের জ্ঞান ফিরেছে 5 মিনিট হলো। চোখ খুলতেই পাশের নার্স তড়াক করে ডাক্তারকে ডাকলো। ডক্টর আসতেই নার্স তার পালস রিড করতে হাত ধরতে নিলেই আসফার তার হাতটা জোরে ঝাড়া দিয়ে সরিয়ে দিল। তীক্ষ্ণ ছুরির মতো দৃষ্টি নিক্ষেপ করতেই আসফার নিজেই মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে নিয়ে ধীরে উঠে বসে বলে, If you touch me again, I swear I will kill you. আসফারের কথায় নার্সটি ভয়ে দুপা পিছিয়ে গেল। মনে মনে বিরক্ত হলো বেশ। সে কি আর সাধেই তাকে টাচ করতে গিয়েছে নাকি? নিজের কাজ থেকেই গেছে। এর মধ্যে ডক্টর ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকে আসফারকে বসে থাকতে দেখে ভড়কে যায়। তবে কিছু না বলে ডক্টর এগিয়ে এসে চেক আপ শুরু করতে চাইলে আসফার ভারী কণ্ঠে বলে উঠল, No need. Tell Khan Sharaf to come to me. কিন্তু মাস্টার, চেক আপ করাটা খুব জরুরি। জবান ছিঁড়ে নেব বেশি কথা বললে। তার কথার পর এক মুহূর্তে নীরবতা থেমে গেল। কেউ আর এগিয়ে যাওয়ার সাহস পেল না। এই মুহূর্তে ওয়ার্ড উপস্থিত ডক্টর, নার্স, এমনকি রোগীরাও আসফারের গার্ডদের আতঙ্কে আছে। ইয়া বড় বড় রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে তারা। তাই আসফারকে আর না ঘাটিয়ে বেরিয়ে যায়। বেডের কিনারায় বসে আছে আসফার ইসলাম। এক পা ঝুলে পড়ে আছে নিচে, আরেক পা তুলে হাঁটুর উপরে রাখা। তার হাতের আঙ্গুলের ভাঁজে জড়িয়ে আছে একটি কালো রিভলভারের মুখে সাইলেন্সার লাগানো। জ্বলন্ত আগুনের মতো জ্বলজ্বল করা সোনালি চোখ, মুখে ফুটন্ত রাগ স্পষ্ট। তার সামনে দাঁড়িয়ে কাঁদছেরা, পিঠ সোজা, বুক টান টান, হাত দুটো স্বভাব অনুযায়ী পিছনে, মাথা উঁচু হলেও চোখ মেঝেতে অবিচল। রুমে ক্ষুদ্র পিনপতনে শোনা যাবে এমন নীরবতা। এই নীরবতা ভেদ করলে আসফারের দাঁত চেপে গড়ছে, Do you want to say something in your own recommendation? How did this incident happen under your control? সরি মাস্টার। Sorry, my foot. আমার সরি না, চেরিকে চাই।
রিভলভারের গ্রিপ আরো শক্ত করে ওঠে তার হাতে। সে রিভলভারটা নিজের কপালে ঘষতে ঘষতে বলে, ভালো করে খোঁজ লাগাও সে মেয়েটাকে যার সাহস হয়েছে চেরিকে আসফারিস্তানের খাঁচা থেকে নিয়ে যাওয়ার। আর রিজভি শেখ, তার মুখোমুখি হওয়ার সময় এসে গেছে। আমি নিশ্চিত রিজভি শেখ, চেরি আর এই মেয়েটার কোনো না কোনো যোগসূত্র আছে। জি মাস্টার। এক মুহূর্ত স্তম্ভিত নীরবতা। তারপর আসফার চোখ বন্ধ করে জিজ্ঞেস করলো, আর আমাকে যে গুলি করেছে সেই বাস্টারটা কোথায়? কায়েসারা বিন্দুমাত্র নড়েনি, গম্ভীর গলায় জবাব দেয়, জঙ্গল বাড়িতে তাকে রাখা হয়েছে। আসফার ধীরে ধীরে উঠে দাঁড়ায়, রিভলভার হাতে। চোখে সেই পরিচিত ঝড় আবারও নামবে সে এক অদম খেলায়। ছোটে হাসি নিয়ে বলে, কমপ্লিট অল দ্য ফর্মালিটিজ অ্যান্ড টেক দ্য কার আউট। আজকার ইজ দেন উইল গো প্রে টুডে। তার কণ্ঠে কোনো দ্বিধা নেই, কোনো ব্যথার স্বীকারোক্তি নেই, শুধু ক্রোধ, শিকারের নীরব ক্ষুধা। ক্যান্সেরাফ আর এক সেকেন্ডও দাঁড়ালো না, মাথা ঝাঁকিয়ে ঘুরে দাঁড়ালো এবং ছায়ার মতো কেবিন ত্যাগ করলো। পেছনে রইল শুধু আসফারিস্তানের ঘন ভারী নিঃশ্বাস আর হিংস্র নজর। চেরি শেখ বাড়ির নিজের রুমে জানলার ধারে বসে আছে, চৌকাকার বসার জায়গায় পা ভাঁজ করে বুকের সাথে চেপে ধরে, মাথা ঠোকানো হাঁটুতে, দৃষ্টি আকাশের উপরে, চোখে শূন্যতা। হাজারটা প্রশ্ন মাথার ভেতরে দৌড়াচ্ছে। সকালে রিজভি শেখকে প্রশ্ন করার পর তিনি গম্ভীর গলায় শুধু বলেছিলেন, এই নিয়ে পরে কথা হবে। তার গম্ভীর চোখ দেখে চেরি আর কিছু জিজ্ঞেস করতে সাহস পায়নি। ব্রেকফাস্ট সবাই মিলেই করেছে। তারপরই ইলহাম আর রোনাক কোথায় যেন চলে গেছে, যাওয়ার আগে শুধু বলেছে, আবার আসবে। চেরি আর কারোর সাথে কথা বলেনি। অস্বস্তির এক ভারী পাথর গলা জুড়ে নিজের রুমে এসে নিজেকে গুটিয়ে ফেলেছে। মনভেলের দিনগুলো হরহামেশাই বন্দি জীবন কাটাতে কাটাতে মানুষের কাছে যাওয়া, কথা বলা সবই কেমন যেন ভুলে গেছে সে। চেরি দীর্ঘ নিঃশ্বাস ফেলে, এক চিমটি শান্তির আশায় চোখ বুজে ফেলে। কিন্তু শান্তি সবার কপালে তো আর জোটে না, চেরির ভাগ্যও জুটল না। চোখ বুঝতেই ভেসে ওঠে আসফারের রক্তাক্ত ভয়ঙ্কর দৃষ্টি, আসফারের রাগ ও অসহায়ত্ব মিশ্রিত দৃষ্টি। স্বপ্নের সেই তিক্ত শব্দগুলো আবারও কানে বাজে। চেরি যেন দম বন্ধ হয়ে আসে, চট করে চোখ খুলে ফেলে, চোখে জল ছলছল করে ওঠে। অসহায় লাগছে নিজেকে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু আর কত কাঁদবে? চোখের জলও যেন তার সাথে বেইমানি করা শিখিয়ে যাচ্ছে। চোখ জলে, তবে পানি আসতে চায় না। আসবো? হঠাৎ পিছন থেকে মেয়েলি কণ্ঠ। চেরি তাড়াতাড়ি চোখের পানি মুছল, নিজেকে স্থির করে পেছনে তাকালো। মিলি দরজায় দাঁড়িয়ে আছে। চেরি শুষ্ক মুখে হাসলো, ঢোক গিলেই বলে, এসো, জিজ্ঞেস করার কি আছে, তোমারই বাড়ি। মিলি এগিয়ে এলো, কিন্তু চেরির মুখে এমন কথা শুনে তার চোখে বিরক্তির ছায়া ফেলল। মিলি চেরির সামনে দাঁড়িয়ে শান্ত কিন্তু শীতল স্বরে বলল, এটা কেমন কথা? এটা তোমারও বাড়ি? চেরি হেসে উঠল, হাসিতে তাচ্ছিল্য, বিষাদ আর হার মিশে আছে। কণ্ঠে বিষাদ ধরে রেখে বলে, আমার কোনো বাড়ি নেই, এতিম আমি। এতিমদের বাড়ি থাকে না, তারা হয় আশ্রিতা না হয় বন্দি। মিলির চোখ শক্ত হয়ে গেল। সে স্বভাবসুলভই আবেগ ধরে রাখতে পারে না, তাও নরম কণ্ঠে বলে, এভাবে কেন বলছো? তুমি মানো বা না মানো, তুমি আমার বোন, তুমি শেখ বাড়ির মেয়ে। তাই যদি সত্যি হয় তাহলে আমার শৈশব হায়দার বাড়িতে কেন কাটলো? নিজের জন্মদিনেই কেন সব হারালাম আমি? পাপ না করেও কেন শাস্তি পেলাম আমি? কোন অপরাধে শাস্তি পেলাম? বিনা দোষে কেন নিজের পবিত্রতা হারিয়ে প্রায়শ্চিত্ত করলাম আমি? উত্তর আছে তোমার কাছে? কথা শেষ হতেই চেরির চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ে। চেরির কথার অর্থ বুঝতে পেরে মিলির বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে আর অপেক্ষা না করে চেরিকে জড়িয়ে ধরে বুকের মধ্যে চেপে ধরে, আশঙ্কাযুক্ত কণ্ঠে বলে, কি হয়েছে? আসফার ইসদান কিছু করেছে তোমার সাথে? রক্তের টান অদ্ভুত। বহু বছর পরে দেখা হলেও আত্মস্পর্শেই বরফ গলে যায়। চেরির বেলায়ও তাই হলো। মিলির স্পর্শে সে বরফের মতো গলে গেল, বিলিকে শক্ত করে জড়িয়ে ধরল এবং হাওয়া করে কেঁদে উঠল। মুখে কিছু বলল না, কিন্তু তার নীরব কান্না সবই বলে দিল। মিলি মুখ শক্ত হয়ে গেল, চোখ বুঝে নিজেকে শক্ত করলো, ঠোঁট কামড়ে রাগ চেপে রাখলো। রাগটা নিজের উপরেই পড়ল। কেন আগে খুঁজে বের করতে পারলো না চেরিকে? দুজনের বন্ধনে রুমের নীরবতা ভারী হয়ে ঝুলে রইল, একটা দীর্ঘ হারানোর ইতিহাসের মতো। আসফার নিজের লাল মখমলের গদিতে বসে আছে, চোখে মুখে অদ্ভুত এক শান্ত ঠান্ডা ভঙ্গিতে, কিন্তু তার চোখের ভিতরে রক্তিম রাগ ধীরে ধীরে খেয়ে ফেলেছে তাকে। তার সামনে বাঁধা অবস্থায় বসে নীল, দুই হাত পিছনে বাঁধা, মুখে ছড়ানো হাসি, যেন বন্দি নয় বরং নিজের কাঙ্ক্ষিত
সিংহাসনের সিঁড়িতেই বসে আছে। এই পরিস্থিতি তার আগে থেকেই কাম্য। তার চোখে এক ধরনের অবুত উল্লাস, মুখের কোণে ছড়ানো বিকৃত আনন্দ। মানুষটা যেন বলছে, শেষে জিতেছি আমি। কি কারণেই সে হাসছে তা আসফার বুঝতে পারছে না। তবু অদ্ভুতভাবে এই হাসিটা তার কাছে নতুন নয়। কোথাও কখনো এই একই হাসি তার অতীতের কুয়াশায় লেগেছিল, কিন্তু স্মৃতি আজ যেন ইচ্ছে করে ধোয়া তুলে রেখেছে। আসফার অপলক তাকিয়ে থাকে নীলের দিকে। মাথার ভিতরে ছুটে চলে নাম, চেহারার অগণিত তালিকা, কিন্তু কোনটাতেই মিলছে না। নীল হালকা মাথা কাত করে সেই নির্বিকার ব্যঙ্গ ছোঁয়া হাসিতে বলে, চিনতে পারছো না, তাই তো? অবাক হওয়ার কিছুই নেই। অনেক বছর আগের কথা, তাও আবার তুমি আমি ছোট ছিলাম। কোনো কারণ ছাড়াই আমাকে মনে রাখবে কেন? আসফারের চোখ সরু হয়ে আসে। স্বভাবস্বরূপ সংযত রাগ ধীরে হয়ে হেলাই নিয়ে চোয়াল শক্ত করে সে ঘাড় বাঁকিয়ে সে কণ্ঠে ফাটল ধরা সান্ত্বনা নিয়ে বলে, কে তুমি? আসফারের প্রশ্নে নীলের হাসি আরো বিস্তৃত হয়, যেন সেও প্রশ্নটার অপেক্ষাই করছিল। নীরবতা মুহূর্ত খানিক ভারী হয়ে ঝুলে থাকে, তবে মুহূর্তের ব্যবধানেই নীল সেই নীরবতা ভেঙে বলে, এক সন্ধ্যায় বলেছিলে, মনে আছে? ইফ সামওয়ান টেক সামথিং ফ্রম ইউ, টেক সামথিং ইন রিটার্ন, দ্যাট ইজ ইউর রাইট, অ্যান্ড ইফ দে রিফিউজ টু পে দ্য প্রাইস, টেক ইট ব্যাক বাই ফোর্স। নীল এক অদ্ভুত গর্বে কণ্ঠে চাপা হাসি মিলিয়ে বলে উঠল, মনে আছে এক সন্ধ্যায় তুমি আমাকে কি বলেছিলে? আসফারের চোখ ধীরে ধীরে সরু হয়ে ওঠে। কথাগুলো চাপ সৃষ্টি করে আসফারের মাথার ভেতরে আঘাত আনে। এক মুহূর্ত সবকিছু থেমে যায়। নীরব কণ্ঠে শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। আসফারের অসাধারণ প্রখর স্মরণশক্তি ভাসিয়ে তুলল বহু বছর আগের সেই সন্ধ্যা। আজকের দিনে সে নিজেই অন্ধকার জগতের বাদশা হলেও তখন আসফারের কাছে গোটা পৃথিবী শুধু ধোঁয়া আর অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না। অতীত। এতিমখানার সন্ধ্যার আলো নিভে যাওয়ার মুখে এতিমখানার পাশে থাকা নির্জন ঝিলের ধারে এক ছোট্ট ছেলে বসে আছে। 9-10 বছরের বেশি নয়। নিজের শেষ সম্বল হারানোর মতো হয়ে কাঁদছে সে। একবার থামে, আবার হেঁচকি তুলে আবারও কান্নায় ফিরে আসে। তার মুঠিতে চেপে ধরা আধা পুড়ে যাওয়া একটা ছবি। ছবিতে বাবা মা, যার মাত্র 3 মাস আগেই তাকে পৃথিবীতে একা ফেলে চলে গেছেন। ছেলেটার বুক থেকে শব্দ বের হয় না, শুধু কান্না, অব্যক্ত ভয় আর শূন্যতা। ঠিক তখনই পেছন থেকে শিরশিরে এক স্বর তার কান ঝালাপালা হয়ে করে দিল, এভাবে মরা কান্না ছুড়ে দেওয়ার কি আছে? ছেলে হয়ে কাঁদছো? জাস্ট একটা ছবি তো জ্বালিয়েছি। বাচ্চা ছেলেটি মাথা তুলে তাকাতেই দেখে দাঁড়িয়ে আছে লম্বা পাতলা বরফের মতো নির্লিপ্ত চোখের বালক আসফার। নতুন এসেছে এতিমখানায়। তার বাবা মা মারা গেছে 1 সপ্তাহের মতো হয়েছে। মারা গেছে বললে ভুল হবে, খুন করা হয়েছে। তখন থেকেই সে অন্ধকার পথেরই পথিক। ছোট ছেলেটি ভয় থরথর করে কেঁপে ওঠে। ভয় পায় তাকে, তাও রাগ আর দুঃখে দাঁত চেপে আসফারের সামনে গিয়ে দাঁড়ায়। কান্না ভেজা কণ্ঠে বলে, তুমি খুব খারাপ ভাইয়া, কেন জ্বালালে আমার মাম্মি পাপার ছবি? আসফারের চোখে কোনো অনুশোচনা নেই, কোনো দয়া নেই। যা আছে সবই ফুটন্ত লাভা, যা ক্রমশই ধ্বংস করতে চাইছে আশেপাশের সব। ক্ষমতার লাভ যা আধিপত্য বিস্তার করতে চাইলে সব কিছুরই উপর। আসফার শুধু ধীরে সুস্থে গা ছাড়া ভঙ্গিতে বলে, আমার ইচ্ছে হয়েছে তাই। আর হ্যাঁ, আমি খারাপ। বাঁচতে হলে খারাপই থাকতে হয়। ভালোরা দুর্বলরা কষ্ট পায়, মরে যায়। এবার আসফার একটু ঝুঁকে তার সোনালি চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আপন মানুষরা মারে। মনে রেখো, দুর্বলদের পৃথিবীতে কোনো জায়গা নেই। কেউ তোমার থেকে কিছু নিলে বিনিময়ে কিছু ফেরত দেয় না, তেমনি কেউ তোমার থেকে কিছু নেয়, আর তারা যদি মূল্য দিতে না চায় জোর করে নিয়ে নাও, প্রতিশোধ নাও, শাস্তি দাও, নয়তো তুমিই শেষ হবে দিন শেষে। চারপাশের বাতাস যেন জমে বরফ হয়। ছেলেটি মুখ শক্ত করে বলে, তাই বলে আমার শেষ ছবি জ্বালাবে? এটাই ছিল আমার কাছে। হ্যাঁ, জ্বালাবো। আমি সবার পছন্দের জিনিস জ্বালিয়ে দেব, যেমনটা তারা আমার সুখ, আমার পরিবার জ্বালিয়ে দিয়েছে। বাচ্চা ছেলেটি দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে তার দিকে। আসফারের কথার মানে বুঝতে সময় নেয়। কিছুটা বুঝে আসলেই সে বলে, তাহলে আমিও নেব, শুধু তোমার থেকে। তোমার পছন্দের জিনিস আলাদা করে দেব, তবে জ্বালাবো না। আসফার হেসে ওঠে, জমাট বরফ ভাঙার মতো সেই হাসি। অহংকারী কণ্ঠেই জবাব দেয়,
আমি সেদিনের অপেক্ষায় থাকলাম, তবে মনে রেখো দিনটা এলে আমি তোমাকে ছেড়ে দেব না। আর খুব বেশি দিন যায়নি, আসফার একদিন হঠাৎ করেই কারোর সাথে এতিমখানা ছেড়ে চলে যায়। আর পেছনে থেকে যায় সেই বাচ্চা ছেলেটা, আর তার জ্বলন্ত শপথ নিয়ে তাকিয়ে দেখে আসফারের যাওয়ার দিকে। বর্তমান নীল আসফারের ভাবভঙ্গি দেখেই বুঝে গেল আসফার তাকে চিনতে পেরেছে, তাই বাঁকা হেসে বলল, চিনতে পেরেছো নিশ্চয়ই। আসফার ধীরে নিঃশ্বাস ফেলল। নীলের দিকে তাকিয়ে তার মুখেও হালকা হাসি ফুটে উঠল। সে বাচ্চা ছেলেটি এখন আর আগের মতো ভীত আর দুর্বল নেই। আর আসফারের মানুষের শত্রুদের দুর্বলতা পছন্দ, তবে দুর্বল মানুষ পছন্দ নয়। চমকে ওঠা, অবাক হওয়া, সেগুলো তার স্বভাব নেই। সে লাল মখমলের আসল ছেড়ে আস্তে 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 উঠে দাঁড়ালো। হাতে থাকা রিভলভারটা নিজের ওভারকোটের ভেতরে রেখে নীলের চোখে চোখ রেখে বলে, I am impressed. You're the first enemy of Asfaristan. Like it? আসফারের কথা শুনে নীল হো হো করে হেসে উঠল। হাসির ধাক্কায় তার পুরো দেহ কাঁপতে লাগলো। তুমি ভুল, সাথে অন্ধ। আমি তোমার প্রথম শত্রু নই। তোমার প্রথম শত্রু আর বড় শত্রু তোমার বাবা মায়ের খুনি। আসফারের চোখ গাঢ় হয়ে গেল। সে গম্ভীর কণ্ঠে বলল, তাদের আমি অনেক আগেই শেষ করে দিয়েছি। নীল আবারও হেসে উঠল, এবার আগের থেকেও বেশি। চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। হাত বাঁধা থাকায় চোখের পানি আর মুছতে পারে না, তবু হাসিটা থামলো না। হাসি টেনেই বলে, মরেনি তোমার বাবা মায়ের খুনি, এখনো দিব্যি বেঁচে আছে। আর আমি অবাক হই, তোমার মতো লোক এত বোকা কিভাবে হয়। এবার আসফারের শরীরের প্রতিটি পেশি টান টান, চোয়াল শক্ত। শান্ত হিসেবে দানবটি মুহূর্তেই রক্ত পিপাসু হয়ে উঠেছে। কি বোঝাতে চাইছো? নীল তার চোখে চোখ রাখলো। আসফারের অস্থিরতা দেখে তার বুক আনন্দে ভরে গেল। সে যেমন তার বাবা মায়ের ছবি নিয়ে ছটফট করছিল, আজ ঠিক তেমন করেই আসফার ছটফট করছে। তাই আরও হেয়ালি করেই বলে, তুমি যা বুঝেছো আমি তাই বলেছি। এই কথায় আসফারের ধৈর্য ভেঙে গেল। সে গর্জে উঠল, Are you trying to confuse me? Do you think you can escape from me this way? নীল আবারও হাসলো। আজ সে যেন পেয়েছে হাসির উৎসব। তার জীবনের মাত্র 3বার এইভাবে হেসেছে, কোনো কেস সলভ করার পর, মিলির সামনে, আর আজ আসফারিস্তানের মুখের রূপ দেখে তার ভালো লাগছে। এতদিনেই তার বুকের জ্বালা মিটেছে। নীল হাসি হাসি মুখেই বলে, মম ভেইলি ঢোকার আগে নিজের হাতে নিজের ডেথ সার্টিফিকেট লিখে সরকারি অফিসে জমা দিয়ে এসেছি। বাঁচার আশায় আসছি বলে ভেবেছো নাকি? আসফার মনোযোগ দিয়ে শুনল নীলের কথা। আসফার পুনরায় কিছু বলতে যাবে তার আগেই তীক্ষ্ণ কণ্ঠ ভেসে এলো, My son, this boy is trying to leave you extra. Don't listen to him. আওয়াজ অনুসরণ করে সবাই পিছনে ফিরে তাকালো। লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে ওল্ড মাস্টার, কিন্তু দুজনেই তাকিয়ে আছে একে অপরের চোখে, আসফার এবং নীল। আসফার নীলের কথার সত্যতা নিশ্চিত করছে। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে পলক না ফেলে, তারপর দাম। কোনো সতর্কতা ছাড়াই আসফার ট্রিগার টিপে দিল। হল ঘরে নেমে এলো পাথরের মতো নিস্তব্ধতা। বন্দুকের নল থেকে ধোঁয়া বের হচ্ছে। আসফার স্থির দাঁড়িয়ে, নীল কাঠের চেয়ারে হেলে পড়েছে। ঠোঁটের কোণে এখনো রয়ে গেছে তার সেই বিদ্রুপের হাসি। মেঝে নিস্তব্ধ, দর্শকরা স্তব্ধ, আর ওল্ড মাস্টারের মুখে ফুটে উঠল এক স্বস্তির হাসি, যেন চুরি করে মাত্র মুহূর্তের জন্যই ধরা পড়া থেকে বেঁচে গেল। ওল্ড মাস্টার লাঠির ঠকঠক শব্দ করে আসফারের পিছনে দাঁড়িয়ে তার কাঁধে হাত রেখে বলে, Well done, my son. You do well to killed the rascal. And listen, you can't go to Russia with me in 4 days. রাত তখন 10টার একটু এদিকে ওদিকে। ইয়ানা দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসছিল। আজ 2 দিন পর কায়েন্সেরা ভিলা ফিরে এসেছে। একজন মেয়েট এসে একটু আগেই খাবার দিয়ে গেছে। সিঁড়ি ভাঙতে নামতে নামতে ইয়ানার চোখ পড়ল। হলের মাঝখানে আসফার বসে আছে, আর তার সামনে দূরে কায়েন্সেরাফ পেছনে 2 হাত বেঁধে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। নিচের দিকে এগোতেই ইয়ানার কানে আসে কায়েন্সেরাফের গলা, এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে খোঁজ চলছে। আমি কোনো অজুহাত শুনতে চাই না শেরাফ। আই ওয়ান্ট চেরি। কায়েন্সেরাফ নিঃশব্দ, শুধু চোখে নিচু করে দাঁড়িয়ে থাকে। ইয়ানা তখন সিঁড়ি শেষ করে মেঝেতে পা রাখতেই আসফারের চোখে তার উপস্থিতি ধরা পড়ল। আসফার ঠোঁটের কোণে হালকা হাসি টেনে রিভলভার তুলল। টিগারে চাপ দিতেই থপ শব্দ করে গুলি ছুড়ে দেয় গেল কায়েন্সেরাফের দিকে। গুলিটি কায়েন্সেরাফের বাহুর চামড়ার সাথে ঘেঁষে গিয়ে তার পেছনের পুরনো
অ্যান্টিক ফুলদানিটা টুকরো করে মেঝেতে ছড়িয়ে পড়ল। ব্যথার সেরাফের চোখ জ্বলে উঠল, তবুও সে একটু শব্দও করলো না, শুধু চোয়াল শক্ত করে আঘাত লাগা বাহুটি হাত দিয়ে চেপে ধরে। কিন্তু ইনায়ের রক্ত ফুটে উঠল সেই মুহূর্তেই। তার চোখ লাল আগুনে দীপ্ত। সে বড় পায়ে পা ফেলে আসফারের সামনে এসে দাঁড়ালো। সে গর্জে উঠল, হাউ ডেয়ার ইউ শুট হিম। আসফার বিন্দুমাত্র বিচলিত হলো না, বরং ধীর ভয়ঙ্কর শান্তিতেই বলল, To do something of the will of Asfaristan, desire is needed, not courage. অতঃপর সোফায় হেলান দিয়ে তারপর যোগ করলো, আর সে তার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেনি, তাই তাকে শাস্তি দেওয়া হয়েছে। রেসপন্সিবিলিটি মাই ফুট, হি ইজ মাইন, হি ইজ ইনায়াজ, অ্যান্ড ইনায়া ডাজ নট গিভ হার থিংস টু এনি ওয়ান। আই এম ওয়ার্নিং ইউ, ডোন্ট গিভ হিম এ হার্ট অ্যাটাক, ইউ ওয়ান্ট টু বি গুড। কায়েন সেরাফ তাকিয়ে রইল ইয়ানার দিকে বিস্ময়ে অবিশ্বাসে। অনেক বছর পর কেউ তাকে নিয়ে এভাবে দাঁড়ালো সামনে থেকে। আসফার তা লক্ষ্য করলো, ঠান্ডা দৃষ্টিতে প্রশ্ন ছুড়ে দিল, কি করবে? এ কথা ইনায়াকে আরো উত্তপ্ত করে তুলল। রাগে তার ভাষা ঠিক থাকে না, আজও ঠিক তাই হলো। রাগে তার ভাষার নিয়ন্ত্রণ হারালো। মাটিতে পুঁতে ফেলবো। ইয়ানা নিজের পুরো কথা শেষ করার আগেই কায়েন সেরাফ আঘাতপ্রাপ্ত হাতে ব্যথা পরোয়া না করেই তাড়াতাড়ি ইনায়ার মুখ চেপে দিল। সে জানে এই মেয়ের মুখ থেকে সোজা আগুন বেরোয়, মুখের ভাষা আস্তাগফিরুল্লাহ। সে নিজেই সাক্ষী এই মেয়ের অসাধারণ শব্দচয়নে, তাই মুখ খুলে কিছু বলার আগেই থামানো দরকার। তাই জোর করে তবে যত্ন সহকারে সে ইনায়াকে টেনে সরিয়ে নিল হলের দিক থেকে। আসফার চোখ তুলে তাদের চলে যাওয়া দেখে তার ঠোঁটের কোণে ভেসে উঠল এক দাম্ভিক পাকা হাসি। এরপর কেটে গেছে 3 দিন। এখন গভীর রাত, ঘড়ির কাঁটা ঠিক 1টা ছুঁয়েছে। একদিন রিজভি শেখ চেরির চোখ এড়িয়ে চলেছে। চেরির প্রশ্নেও নীরব দেয়াল তুলে দিচ্ছেন। মিলিও কিছু বলছে না। এক অদ্ভুত নিশ্চুপতা ভর করেছে শেখ বাড়িতে। ইলহাম সেই ঘটনার পর আর একবারও বাড়িতে আসেনি, তবে ফোনে কথা হয়েছে, কিন্তু রোনাক 2-1 বার এসে দেখা করে গেছে। চেরি নিজের ঘরের বিছানায় এপাশ ওপাশ করছে অস্থিরতায়। এ বাড়িতে আসার পর থেকে তার রাতগুলো যেন অন্ধহীন অন্ধকার হয়ে থাকে, ঘুম আসে না। সবকিছু সত্ত্বেও চেরি শুধু শূন্যতাই অনুভব করে। অদ্ভুত খালি খালি লাগে সব। রাতভর ছটপট করতে করতে প্রায় ভোরের দিকে গিয়ে একটু চোখ লাগে, কিন্তু সে বিশ্রামও শান্তি দেয় না। কারণ চোখ বন্ধ হলেই আতঙ্কে আসফারের রাগী চোখ, সেই কঠিন কথা, সেই ভয়াল প্রশ্ন তাকে তাড়া করে বেড়ায়। চেরি বুঝে ওঠে না কেন এভাবে তার জীবনে ঝড় বইছে একের পর এক। আজও তাই চোখ আধবোঝা, শান্ত শরীরে ছটপট করে সবেমাত্র চোখটা লেগেছে তার। পাতলা ঘুমের মধ্যেই হঠাৎই তার শরীরের উপরে কিছু ভারী জিনিসের চাপ পড়ল। চেরি চমকে উঠল। নাকে ভেসে এলো এক তীব্র পারফিউমের স্মেল, এতটাই পরিচিত যে তার বুক কেঁপে উঠল। আসফারের শরীরে সেই স্মেল সব সময়ই সে পেয়েছে সেটা। চেরি চোখ খুলতে যাবে ততক্ষণে এক শক্ত হাত তার চোখ দুটো চেপে ধরল। পরক্ষণেই তার কান বরাবর উষ্ণ শ্বাসের স্পর্শ পায়। ফিসফিসে এক কণ্ঠ সুর চেরির মেরুদণ্ড কাঁপিয়ে তোলে। রেড ওয়াইন। আসফার ইসদার নামনে মাথায় বাজতেই চেরির নিঃশ্বাস আটকে গেল। তার বুক কাঁপতে লাগলো, শরীর ঝাঁকি দিয়ে উঠল। আতঙ্ক এমন তীব্র যে তার গলা থেকে শব্দ বের হলো না। চেরি প্রাণপণে ছটফট করছে বাঁচতে, নিজেকে ছাড়াতে, কিন্তু সে যত নড়ল আসফারের হাত ততই শক্তভাবে তাকে নিজের বুকে চেপে রাখলো। আসফার চেরিকে সম্পূর্ণ স্থির করতে ঝুঁকে তার গলায় ঠোঁট ছোঁয়ালো নরম হালকা এক চুম্বনে। চেরির শরীর মুহূর্তেই বরফের মতো অবশ হয়ে গেল। তার শরীর থমকে গেল নিঃশব্দে, নড়ার শক্তিও হারিয়ে গেল। কয়েকটি নিস্তব্ধ সেকেন্ড কেটে গেল। আসফার আবারও ফিসফিস করে বলল, রেড ওয়াইন, তুই ভেবেছ বোনের হাত ধরে পালালেই আসফারিস্তান থেকে মুক্তি পাবে? ভুলে গেছো এটা কখনোই সম্ভব না। তোমার অস্তিত্বে আমি মিশে গেছি এমনভাবে যা মৃত্যু ছাড়া আলাদা করা সম্ভব না। চোখ বুঝতেই অনুভব করতে পারবে আমাকে। আবারও একটু থেমে গেল। তার কণ্ঠ আরো গভীর, তীক্ষ্ণ হলো। এতদিন তুমি ছিলে আমার প্রতিশোধ, শেষ হলে হয়তো তোমাকে ছেড়ে দিতাম, কিন্তু এখন তুমি আমার জেদ, আমার আসক্তি, আমার রেড ওয়াইন। চেরির শরীর কেঁপে উঠল। আসফার শেষ কথাটা ধীরে নির্দয় নিশ্চয়তায় উচ্চারণ করল। আসফারিস্তান নিজের জেদ আর আসক্তি ধরে রাখতে সবকিছু করতে পারে। এই দুনিয়ার যে কোনেই পালাও, আমি তোমাকে খুঁজে বের করব। খুব শীঘ্রই আবার তোমাকে আবার খাঁচায় ফিরিয়ে আনবো। ততদিন স্বাধীনতা উপভোগ করো রেড ওয়াইন।